আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। এই সান্দ্রতা বা ভিসকোসিটি অ্যাকচুয়ালি তরল বা গ্যাসীয় পদার্থের একটি ধর্ম। তাহলে সান্দ্রতা বা ভিসকোসিটি কি? তরল বা গ্যাসীয় পদার্থের একটি ধর্ম। তোমাদের খুব ডিটেলসে এটি পড়তে হবে না, এটি ক্লাস 11-এর একটি চ্যাপ্টার যেখানে ডিটেলসে পড়ানো হয়। তোমাদের নবম শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই একটা ধারণা, এবং বইয়ের যতটুকু অংশ আছে অতটুকু অংশ পড়লেই হবে। তাহলে আমরা জানি তরল বা গ্যাসীয় পদার্থ কি হতে পারে? প্রবাহিত হতে পারে। কি প্রবাহিত হতে পারে। তাহলে এটা কি রিলেটেড? তরল বা গ্যাসীয় পদার্থ যেহেতু প্রবাহিত হতে পারে, তাহলে তাদের প্রবাহের সঙ্গে সম্পর্কজনিত একটি ঘটনা, যাকে আমরা সান্দ্রতা বা ভিসকোসিটি বলি। ব্যাপারটা কি? তরল তো প্রবাহিত হয়, যে কোনো একটা তলের উপর দিয়ে তরল প্রবাহিত হতে পারে, যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হতে পারে, নদীর মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়, এবং যে কোনো জায়গায় গ্যাসের প্রবাহ যখন বায়ু প্রবাহিত হয়। তাহলে এই যে প্রবাহ তরলের, তাহলে তরলের প্রবাহকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাগ করতে পারি, তরল বা গ্যাসের প্রবাহকে। ঠিক আছে, তরল বা গ্যাসের প্রবাহকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি? শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ, বা একে আর এক নাম কি বলা হয়? শান্ত প্রবাহ। বা ঠিক আছে, আর একটা কি? অশান্ত প্রবাহ। তাহলে তরল যে প্রবাহিত হয় বা গ্যাস বা বায়ু যে প্রবাহিত হয়, তাদের প্রবাহকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ। তাহলে প্রথমটা শান্ত প্রবাহ জিনিসটা কি সেটা জানতে হবে, তারপরে অশান্ত প্রবাহ জিনিসটা কি সেটাও আমাদের জানতে হবে। তাহলে সান্দ্রতা হচ্ছে একটি বিশেষ ধর্ম যেটি তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই দেখা যায়। তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই ধর্মটা দেখা যায়, এবং এরা যেহেতু প্রবাহী, তরল এবং গ্যাসীয় পদার্থটা কি প্রবাহী, অর্থাৎ প্রবাহিত হতে পারে। পুকুরের মধ্যে দিয়ে বা নদীর মধ্যে দিয়ে জল প্রবাহিত হতে পারে, বায়ুতে প্রবাহিত হয়। যখন ঝড় বৃষ্টি হয় তখন বায়ু প্রবাহ আরও বেশি করে বুঝে যায়। নর্মালিও বায়ু কী হয়, সবসময় প্রবাহিত হয় কোনো না কোনো এক দিক দিয়ে। এছাড়াও বিভিন্ন নলের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয়, তাহলে জল বা তরল কিভাবে প্রবাহিত হয়, তাদের প্রবাহের যে ধর্ম, সেই ধর্ম সংক্রান্ত যে আলোচনা বা পড়া, সেই যে চ্যাপ্টারে করা হয়, সেই চ্যাপ্টারটাই হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে আজকে সান্দ্রতা বা ভিসকোসিটি সম্বন্ধে পড়ার আগে আমরা জানবো ধারারেখ প্রবাহ কি আর শান্ত প্রবাহ কি। তাহলে ধারারেখ প্রবাহ কি, এটা সম্বন্ধে যদি জানতে চাই তাহলে বোর্ডে একটু এগুলো নিটাই। তাহলে আমি প্রথমে কি পড়তে চাই? ধারারেখ প্রবাহ। কি পড়তে চাই? ধারারেখ প্রবাহ, বা এই প্রবাহের আরেকটা নাম কি? শান্ত প্রবাহ। তো ডেফিনেশনটা কি বলছে, আগে ডেফিনেশনটা লিখি, তারপরে আমি ডিটেলসে এর যে ব্যাখ্যাটা সেটা করে দেবো। বলছে যদি প্রবাহী কথার অর্থ হলো যারা প্রবাহিত হতে পারে, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ দুটোকেই আমরা কি বলি? প্রবাহী। তাহলে কি বলছে? যদি কোনো প্রবাহী কতগুলো সুসংবদ্ধ স্তরে
প্রবাহী কণার মধ্যে প্রবাহিত হয় তাহলে কি বলছি, যদি কোনো প্রবাহী কতগুলি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং বিভিন্ন প্রবাহী কণার মধ্যে কোনো সংঘর্ষ না হয় এবং বিভিন্ন প্রবাহী কণার মধ্যে যদি সংঘর্ষ না হয়, বিভিন্ন প্রবাহী কণা বলতে কি বোঝাচ্ছে, এখানে যদি জল হয় জলের অণু বোঝাবে, গ্যাস হলে গ্যাসীয় অণু, বা বায়ু হলে বায়ুর অণু, এগুলোকে আমরা কি বলছি, প্রবাহী কণা। মানে প্রবাহী কণা বলতে কি বোঝাচ্ছে, প্রবাহী কণা বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, জলের, ঠিক আছে, কণা খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র আমরা কল্পনা করতে পারি, বা বায়ুর কণা, বা কোনো গ্যাসীয় পদার্থ, যেমন অক্সিজেন হতে পারে গ্যাসীয় পদার্থ, কার্বন ডাই অক্সাইড হতে পারে, এরকম গ্যাসীয় পদার্থের কণা। আপনার এই মানে যতটি সবটি ক্ষুদ্র, যত ক্ষুদ্র কল্পনা করতে পারো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কি কণা, তাদের আমরা কি বলছি, প্রবাহী কণা। তো গ্যাসীয় পদার্থ মানে কি, কার্বন ডাই অক্সাইড হতে পারে, অক্সিজেন হতে পারে, ঠিক আছে, এক্সেট্রা, এগুলো সব কি গ্যাসীয় পদার্থ, নাইট্রোজেন। তাহলে কি বলছে ডেফিনিশানে, যে যদি কোনো প্রবাহী কতগুলি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয়, স্তর ব্যাপারটাও আমি ক্লিয়ার করব, এবং বিভিন্ন প্রবাহীর মধ্যে যদি বিভিন্ন প্রবাহী কণার মধ্যে যদি সংঘর্ষ না হয়, যদি সংঘর্ষ না হয় তবে ওই প্রবাহকে স্তরিত বা ধারারেখ প্রবাহ বলে। তবে ওই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলে। তাহলে যদি কোনো প্রবাহী কতগুলি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয়, বিভিন্ন প্রবাহী কণার মধ্যে যদি সংঘর্ষ না হয় তবে ওই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলে। এছাড়াও এখানে মনে রাখতে হবে, প্রবাহকালে প্রবাহের পথের প্রত্যেকটি বিন্দুতে প্রবাহের বেগের মান ও অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকে। এবং এর সঙ্গে আর একটা কথা বলতে হবে, প্রবাহকালে বা প্রবাহের সময় প্রত্যেকটি বিন্দুতে প্রবাহী কণার মান এবং অভিমুখ অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রবাহী কণার মান এবং অভিমুখ পরিবর্তিত হয় না। তাহলে প্রথম কথা হচ্ছে যে কি বললাম, যদি কোনো প্রবাহী কতগুলি সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয়। সুসংবদ্ধ স্তর কি, স্তর বলতে আমরা কি বুঝি, ধরো কোনো একটা খাতা যদি দেখো, তোমার খাতায় দেখবে পাতলা পাতলা পৃষ্ঠা, প্রত্যেকটা পৃষ্ঠা একে অপরের উপর রেখে খাতাটা কি করা হয়, বাঁধানো হয়। তাহলে একটা খাতায় নাই করে দেখবা 24টা বা 40টা এরকম অনেক পেজ থাকে, তাহলে বা একটা বইয়ে দেখবা 200টা পেজ থাকে। তাহলে প্রত্যেকটা পেজকে, বইয়ের যদি আমি একটা স্তর ধরে নিই, তাহলে অতগুলো স্তর মিলে একটা কী তৈরি হচ্ছে, বই। তাহলে স্তরের কল্পনা হচ্ছে এরকম, একটা আমি কি তল কল্পনা করব, যে তলটা আমার গোলাকার হতে পারে, সেই তলটা আবার বর্গাকার হতে পারে, বা তলটা আবার কি চোঙাকৃতিও হতে পারে। এরকম যদি আমি চোঙাকৃতির তল কল্পনা করি, চোঙাকৃতির তল কল্পনা কেন করলাম সেটারও কারণ বলবো। চোঙাকৃতির তল, চোঙের মতো আকৃতি, চোঙ তো তোমরা দেখেছ, রুটি বেলার বেলনা, চোঙাকৃতি। তাহলে একটা পাইপ দেখতে এরকম হয়, যে পাইপের মধ্যে দিয়ে কী হয়,
তরল পদার্থ অর্থাৎ জল ধরে নিচে প্রবাহিত হচ্ছে। তাহলে ওই পাইপের ভিতরে আমি প্রত্যেকটা তরলের কি ভাবতে পারি বা যে জলটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমি কতগুলো স্তরে কল্পনা করতে পারি। স্তরটা এরকম হবে, একটা চোঙের ভিতরে আরেকটা চোঙের আমি কল্পনা করতে পারি। অর্থাৎ ভিতরে একটা চোঙ, তার উপর আরেকটা চোঙ, তার উপর আরেকটা চোঙ। মানে ব্যাপারটা যদি আমি প্রস্তুচ্ছেদ নিই তাহলে আমার দেখতে কেমন লাগবে, যে এরকম একটা স্তর, তার উপর আরেকটা স্তর, তার উপর আরেকটা স্তর, তার উপর কি আরেকটা স্তর, এরকম কতগুলো স্তরে তরলটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাই জন্যে এই প্রবাহকে আমরা কি বলি, স্তরিত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এবং প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে প্রবাহী কণার মান ও দিক অপরিবর্তিত থাকে। এই কথাটার মানে কি, আমি ধরো প্রবাহটা আমি যদি এরকম একটা পাইপের মধ্যে দিয়ে ধরে নিই, যে পাইপটা একটু বেঁকানো পাইপ ধরলাম, ঠিক আছে, এই পাইপের মধ্যে দিয়ে ধরো তরল পদার্থটি প্রবাহিত হচ্ছে এইভাবে। তাহলে কোনো একটা বিন্দুতে কল্পনা করলাম, আর এখানে একটা কল্পনা করলাম এ, আর এখানে একটা বি। এ বিন্দুতে আমার স্পর্শক বরাবর কী হবে, তার দিক, কার দিক, যে কণাটা প্রবাহিত হচ্ছে জলের কণা তার দিক। বি বিন্দুতে স্পর্শক বরাবর দিকটা হবে কি এই দিকে। এবার ধরো এখানে কোনো জলের কণা আছে, যেটা আমি ধরে নিলাম সি বিন্দুতে। সি বিন্দুতে জলের কণা যখনই এ বিন্দুতে পৌঁছালে যদি এ বিন্দুতে জলের কণার বেগের মান যদি বি হয় এবং সি বিন্দুতে সে মানটা যদি ভি1 থাকতো এবং বি বিন্দুতে সেটা যদি ভি2 থাকে, তাহলে যখন ভি1 বেগ নিয়ে সে এ বিন্দুতে পৌঁছাবে, সি থেকে জলের কণা, সি থেকে জলের কণা যখন ভি1 বেগ নিয়ে, যে ভি1 বেগ নিয়ে যখন এ বিন্দুতে পৌঁছাবে, তখন সে ভি1 বেগটা কি বেগে পরিবর্তিত হয়ে যাবে, ভি বেগে পরিবর্তিত হয়ে যাবে। তখন সি কণার বেগ আর ভি1 থাকবে না। যখনই এ বিন্দুতে পৌঁছাবে তখন বেগ কী হয়ে যাবে, ভি, এবং তার দিক কোন দিকে হয়ে যাবে, এই দিকে। আগে সি বিন্দুতে ডিরেকশানটা কী ছিল, এই বরাবর নিচের দিকে। যখনই এই বিন্দুতে পৌঁছালো তখন তার দিকটা কী হয়ে গেল, এই বরাবর, এবং বেগ হয়ে গেল কি, ভি। সেরকম এই যে কোনো বিন্দু থেকে বা যে কোনো অবস্থান থেকে জলকণা যখনই এই বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগ কী হয়ে যাবে, ভি, এবং দিক কী থাকবে, একই দিকে। অর্থাৎ এ বিন্দুতে জলের কণার বেগের মান ও দিক সবসময় কী থাকছে, একই থাকছে। এ বিন্দুতে জলের কণার বেগের মান ও দিক সবসময় কী থাকছে, একই থাকছে। তাই জন্য এই প্রবাহকে আমরা কি বলছি, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এই বিন্দুতে জলের কণার মান ও দিক সবসময় কী থাকছে, একই থাকছে। এই জন্য এই প্রবাহকে আমরা কি বলছি, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এখন যদি আমি এর সঙ্গে কল্পনা করি অশান্ত প্রবাহ ঠিক উল্টো। কি বলছে, যে যখন কোনো প্রবাহকালে প্রবাহের প্রত্যেকটি বিন্দুতে যদি বেগের মান এবং অভিমুখ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলছি, অশান্ত প্রবাহ। শান্ত প্রবাহ কি বললাম, প্রবাহকালে প্রত্যেকটা বিন্দুতে প্রবাহী কণার মান এবং অভিমুখ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ ধ্রুবক, পরিবর্তন হচ্ছে না। কিন্তু শান্ত প্রবাহের ক্ষেত্রে কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কীরকমভাবে পরিবর্তন হচ্ছে, যদি একই ছবিতে আমি ডেমনস্ট্রেট দিই বা ব্যাখ্যা দিই, তাহলে তাকে এ বিন্দুতে আমি দিকটা ধরলাম এখানে, হ্যাঁ, কিন্তু যখন অশান্ত প্রবাহের ক্ষেত্রে যদি আমি ছবিটা করি, একটু বড় করে পাইপটা করছি, অশান্ত প্রবাহের ক্ষেত্রে যখন তরল প্রবাহিত হয় তখন এরকমভাবে যদি আমি আঁকলাম, যেটা কার ক্ষেত্রে আঁকলাম, শান্ত প্রবাহের ক্ষেত্রে, যে এরকমভাবে তরলটা কী হচ্ছে, একটা নির্দিষ্ট প্যাটার্নে কী হচ্ছে, বয়ে যাচ্ছে, স্তরে বয়ে যাচ্ছে। কিন্তু যখনই প্রবাহটা অশান্ত হবে, প্রবাহটা কী হবে, অশান্ত হবে, তখন কি হবে, তরলগুলো এলোমেলোভাবে কী হবে, প্রবাহিত হবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা দিক থাকবে না। তখন কোনো একটা বিন্দুকে যদি আমি কল্পনা করি তরলের মধ্যে, এই পাইপের ভিতরে যদি কোনো একটা বিন্দু এ বিন্দু কল্পনা করি, যেখানে তরলটা কোনো একটা মুহূর্তে এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তাহলে এ বিন্দুতে আমার ডিরেকশানটা কী হচ্ছে, এইদিকে স্পর্শক বরাবর, ঠিক আছে, ভি, বেগ ভি, স্পর্শক বরাবর দিকটা কী হচ্ছে, এই দিকে। পরবর্তী মুহূর্তেই
এই প্রবাহের প্যাটার্নটা কী হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিন্দুতে দেখা যাচ্ছে প্রবাহটা এরকমভাবে হয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে এই বিন্দুতে আমার দিক আর ভি এর মানটা কী হলো, পরিবর্তিত হলো। তাহলে একটি বিন্দুতে বারবার জলকণার কি মান ও দিক বারবার কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তখন ভি চলে, এখন বেগ ধরে নাও v1 হয়ে গেল। তাহলে এই বিন্দুতেই বারবার তার মান ও দিক কী হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এই জন্যে এই প্রবাহটাকে কী বলা হয়, অশান্ত প্রবাহ। তাহলে অশান্ত প্রবাহের সংজ্ঞাটা কী বা ডেফিনেশনটা কি, যদি প্রবাহ স্তরিত না হয় এবং প্রবাহী কণাগুলি অনবরত মিশ্রিত হয় এবং কোনো এক স্থানে কণার বেগের মান ওইমুখ দুই দ্রুত এলোমেলোভাবে পরিবর্তিত হয়, তখন সেই প্রবাহকে আমরা বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ বলে থাকি। বা সংক্ষেপে যদি আমি অশান্ত প্রবাহের সংজ্ঞা দিতে চাই খুবই সহজেই, তাহলে খুবই সহজেই বলা যায়, যদি প্রবাহটা ধারারেখ না হয় এবং প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর মান ও দিক পরিবর্তিত হয়, তাহলে সেই প্রবাহটাকে কী বলা হয়, অশান্ত প্রবাহ। তাহলে যদি আমি অশান্ত প্রবাহের ডেফিনেশন দিই, অশান্ত প্রবাহের কি দিচ্ছি ডেফিনেশন, তাহলে নিজে থেকে লেখা যাবে, যদি প্রবাহ স্তরিত বা ধারারেখ না হয়, যদি প্রবাহ স্তরিত বা ধারারেখ না হয় এবং প্রবাহ কালে, ঠিক আছে, প্রবাহ কালে প্রবাহীর প্রত্যেক বিন্দুতে প্রবাহীর মান ও দিক সময়ের সঙ্গে যদি পরিবর্তিত হয়, তাহলে সেই প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হয়। তাহলে এখান থেকে ডেফিনেটলি একটা কোশ্চিন আসে, পার্থক্য লেখো। কার মধ্যে, শান্ত প্রবাহ এবং কি অশান্ত প্রবাহ, খুবই ইম্পর্টেন্ট। তো শান্ত প্রবাহের ক্ষেত্রে আমি কি দেখলাম, প্রবাহীগুলো কি হয়, স্তরিত। প্রবাহীগুলো কি হয়, স্তরিত বা সুসংবদ্ধভাবে কতগুলো স্তরে প্রবাহিত হয়। তাহলে প্রবাহী হয় স্তরিত, ঠিক আছে, বা ধারারেখ, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে কি, প্রবাহী স্তরিত বা ধারারেখ হয় না, ঠিক আছে। 2 নম্বর কি, প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর মান কি হয়, সমান। প্রবাহের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর মান একই থাকে, ঠিক আছে। কোনো বিন্দুতে প্রবাহীর মান কি সব সময় একই থাকে, সব সময় একই থাকে। এর ক্ষেত্রে কি, প্রবাহের কোনো বিন্দুতে প্রবাহীর মান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। 3 নম্বর কি, প্রবাহের
কোনো বিন্দুতে প্রবাহের দিক সব সময় অপরিবর্তিত থাকে। এর ক্ষেত্রে কি হয়, প্রবাহের কোনো বিন্দুতে প্রবাহের মান প্রবাহের দিক সময়ের সঙ্গে পরিবর্তিত, ঠিক আছে, পরিবর্তিত হয়। তাহলে এই যে তিনটা পার্থক্য লিখলাম, এটা ভালো করে বইয়ে নিজের খাতায় লিখে তোমরা পড়বে। তাহলে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ। এছাড়া আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সন্ধি বেগ, ঠিক আছে। সন্ধি বেগটা কি? সন্ধি বেগ বা এটাকে সংকট বেগও বলা যেতে পারে। ধরো কোনো প্রবাহী শান্ত অবস্থায় অর্থাৎ ধারারেখভাবে প্রবাহিত হতে হতে যদি প্রবাহের বেগ এক সময় বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যখন প্রবাহী আর শান্ত না থাকে অশান্ত প্রবাহে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ যে বেগে কোনো প্রবাহী শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে রূপান্তরিত হয় সেই বেগটাকে আমরা সন্ধি বেগ বা সংকট বেগ বলি, ঠিক আছে। এবার সন্ধি বেগ বা সংকট বেগটা কি সেটা একটু বুঝো। অর্থাৎ কোনো পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, শান্ত প্রবাহ ধরে নাও, প্রবাহটা কী ছিল? শান্ত প্রবাহ, শান্তভাবে বা ধারারেখ প্রবাহে প্রবাহিত হচ্ছে। এবার এই যে তরল প্রবাহিত হচ্ছে তার তো একটা বেগ আছে, সে বেগের মান আমি কি করলাম? বাড়াতে থাকলাম, অর্থাৎ বেগের মান ধীরে ধীরে বাড়াতে বাড়াতে এমন সময় গেল যখন প্রবাহটা শান্ত না থেকে কী হয়ে গেল? এলোমেলোভাবে প্রবাহিত হতে থাকলো, অর্থাৎ প্রবাহটা তখন কী হয়ে গেল? অশান্ত প্রবাহ। এবার খুবই ডেফিনেশনের সাহায্যে যদি বুঝায় তাহলে ধরে নাও বেগের মান ধরে নাও আমি করে দিয়েছি 5 মিটার পার সেকেন্ড বেগে যখন প্রবাহিত হচ্ছে তরলের ভিতর দিয়ে কোনো তরল, নলের ভিতর দিয়ে কোনো তরল, তখন তার বেগটা শান্ত। যখন 5 থেকে 6 মিটার পার সেকেন্ড আমি বেগটা বাড়ালাম তখনও শান্ত, 7 মিটার পার সেকেন্ডেও সে দেখা যাচ্ছে শান্ত, কিন্তু যখনই আমি সেটা 8 মিটার পার সেকেন্ড করে দিলাম তখন বেগটা কী হয়ে গেল? অশান্ত। তার মানে আমার এই ক্ষেত্রে তার ম্যাক্সিমাম ভ্যালুটা কি? শান্ত থাকার 7 মিটার পার সেকেন্ড। এটাকেই বলা হচ্ছে কি? সন্ধি বেগ, বা এই সময়কালটা, এই বেগটাকে আমরা কী বলছি? সন্ধি বেগ বা সংকট বেগ, ঠিক আছে। কেন এর বেশি বেগ হলেই কী হয়ে যাচ্ছে? প্রবাহটা অশান্ত হয়ে যাচ্ছে। 8 মিটার পার সেকেন্ড বেগে যদি প্রবাহিত হচ্ছে তাহলে প্রবাহটা অশান্ত হয়ে গেছে। এই যে ভ্যালুগুলো, এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য একটা ধরা ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু না, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য, ডেমোস্ট্রেট দেওয়ার জন্য। তাহলে তখনই প্রবাহটা কী হয়ে যাচ্ছে? অশান্ত। তাহলে শান্ত প্রবাহের সর্বোচ্চ যে বেগ যার জন্য প্রবাহটা অশান্ত হয়ে যায় সেই ভ্যালুটাকে আমরা কি বলছি? সন্ধি বেগ। তাহলে শান্ত প্রবাহের সর্বোচ্চ বেগ যার জন্য কোনো প্রবাহ অশান্ত হয়ে যায় তাকে আমরা কি বলি? সন্ধি বেগ। তাহলে অবশ্যই সন্ধি বেগের ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্টভাবে পড়বে। তাহলে শান্ত প্রবাহের সর্বোচ্চ বেগ যার জন্য কোনো প্রবাহী অশান্ত হয়ে যায় সেই প্রবাহকে আমরা কি বলি? সেই বেগটাকে আমরা কি বলি? সন্ধি বেগ। তাহলে ধারারেখ প্রবাহ, অশান্ত প্রবাহ এবং সন্ধি বেগ সম্বন্ধে পড়লাম। এবার আমরা পড়ব সান্দ্রতা জিনিসটা কি, বা সান্দ্র বল কি, বা সান্দ্রতাঙ্ক কি। তিনটা সান্দ্রতা বা সান্দ্র বল জিনিসটা কি, এই জিনিসটা সম্পর্কে এখন জানব। তাহলে সান্দ্রতা বা সান্দ্র বল এটা বুঝতে গেলে প্রথমে আগে ডেফিনেশনটা বলে দিই। ডেফিনেশন বলার আগে কিছুটা আমি ব্যাখ্যা করে দিই। সান্দ্র বল কি, কেন এটা উৎপন্ন হয়।
যখন তরল প্রবাহিত হয় তখন ধরে নেওয়া হয় যে তরল বিভিন্ন স্তরে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ধরো এটা একটা আমার স্তর, তার নিচে আমি ঠিক আর একটা স্তর কল্পনা করলাম। তাহলে একটা আমি ঘন ডার্ক করলাম একটা স্তর, আর একটা স্তর ডার্ক করলাম না, তাকে এমনি রাখলাম সাদা। তাহলে দুটি স্তর যখন প্রবাহিত হচ্ছে পাশাপাশি, তা এই পুরো ব্যবস্থা কি একটা পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। যদি আমি কল্পনা করি তাহলে তাদের যদি দুটি স্তর ভাবি, এই স্তরের বেগ আর এই স্তরের বেগ কিন্তু কখনো সমান না, একটা V1 একটা কি V2। তাহলে দুটি স্তরের বেগ যেহেতু অসমান, তাহলে একটার বেগ বেশি হতে পারে একটা বেগ কম হতে পারে। ধরলাম V1টা বেশি কার তুলনায় V2-র তুলনায়, অর্থাৎ V1 বেগটা কি V1-এর মান বেশি V2-র তুলনায়। এবার তুমি লক্ষ্য করো, ধরো তোমরা দুটো ছেলে দৌড়াচ্ছে, ধরো দুটো ছেলে ধরো দৌড়াচ্ছে কোনো ট্র্যাকের মধ্যে দিয়ে। তাহলে যদি দুটো ছেলের একটা করে পা যদি আমি বেঁধে দিই এবং একটা ছেলে যদি বেশি বেগে দৌড়ায়, বেশি বেগ নিয়ে, আর একটা ছেলে যদি কম বেগ নিয়ে দৌড়ায়, তাহলে কি হবে? দুজনেই তো উল্টে পড়ে যাবে। কেন উল্টে পড়বে? যে বেশি বেগ নিয়ে দৌড়াচ্ছে সে কি করবে? যে ছেলেটা কম বেগ নিয়ে দৌড়াচ্ছে তার বেগকে বাড়ানোর চেষ্টা করবে, আর যে কম বেগ নিয়ে দৌড়াচ্ছে সে বেশি বেগের ছেলেটার কি করবে? বেগ কমানোর চেষ্টা করবে। তাহলে বেশি বেগ নিয়ে দৌড়ানোর ছেলেটি কম বেগ নিয়ে দৌড়ানোর ছেলেটির বেগ বাড়ানোর চেষ্টা করবে, কেন সে তো বেশি বেগে দৌড়াচ্ছে, সে চাইবে যাতে ওও তার সঙ্গে সমহারে দৌড়াতে পারে, একই বেগ নিয়ে দৌড়াতে পারে, তাই জন্য ওর বেগ বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু কম বেগ নিয়ে চলা ব্যক্তিটা বা ছেলেটি বেশি বেগ নিয়ে চলা ছেলেটি বেগ কী করবে? কমানোর চেষ্টা করবে। তখন যে তাদের একে অপরের যে বেগের বিরুদ্ধে বাধা দিচ্ছে, যার জন্য তাদের একটা বেগ কী হয়ে যাচ্ছে, তাদের একে অপরের বেগের বিরুদ্ধে বাধা দেওয়ার জন্যেই যে বলটা উৎপন্ন হচ্ছে, সে বলটাকে আমরা কি বলতে পারি? সান্দ্র বল। ঠিক এই ঘটনাটাই ঘটে দুটি স্তরের মধ্যে, কি যখন একটি স্তর আরেকটি স্তরের খুব কাছাকাছিভাবে দিয়ে প্রবাহিত হয়, তখন একটি স্তর অর্থাৎ বেশি বেগে থাকা স্তরটি কম বেগে প্রবাহিত হওয়া স্তরের বেগটার মান কী করে দিবে? বাড়ানোর চেষ্টা করবে, এবং কম বেগে থাকা স্তরটি বেশি বেগে থাকা স্তরটির বেগের মান কমানোর চেষ্টা করবে। অর্থাৎ একটি স্তর আরেকটি স্তরের বেগের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে, সেই বাধাটাকে আমরা কি বলি? সান্দ্র বল। এবং ডেফিনেশনে বললে যে ধর্মের জন্য তরলের বিভিন্ন স্তর তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাকে আমরা কি ওই তরলের সান্দ্র বল বলি। তাহলে খুব সহজেই ডেফিনেশনটা দিয়ে যায় যে একটি বেশি স্তরে প্রবাহিত তরলের স্তর কম বেগে প্রবাহিত স্তরকে কি করে? বাধা দেয়, বা কম বেগে প্রবাহিত স্তরটি বেশি বেগে প্রবাহিত স্তরকে বাধা দেয়। কীভাবে বাধা দেয়? বেশি বেগে প্রবাহিত স্তরটি কম বেগে প্রবাহিত স্তরের বেগ বাড়ানোর চেষ্টা করবে, এবং কম বেগে প্রবাহিত স্তরটি বেশি বেগে প্রবাহিত স্তরটির বেগ কমানোর চেষ্টা করবে। এই যে বেগের বিরুদ্ধে যে প্রযুক্ত বল, সেই বলটাকে আমরা কি বলি? সান্দ্র বল। এই যে বেগের বিরুদ্ধে প্রযুক্ত বল, এই বলটাকে আমরা কি বলি? সান্দ্র বল। তাহলে সান্দ্র বল, তাহলে বেগের কি পরিবর্তন এবং তাদের মধ্যে যে দূরত্ব তার উপর নির্ভর করে। ঠিক আছে, এবং খুব সহজে যদি বলা হয় তাহলে এই বেগের পরিবর্তন, অর্থাৎ একজনের বেগ কমাচ্ছে বা বাড়াচ্ছে, এই বেগের পরিবর্তনটাকে খুব সহজে আমরা ডিভি দিয়ে প্রকাশ করি। অর্থাৎ বেগের যে ক্ষুদ্র পরিবর্তন, এটাকে আমি কি বলছি? ক্ষুদ্র পরিবর্তন। এবং এদের মধ্যে দূরত্বটাও যদি আমি ধরে নিই dx, যেটাও কি ধরা হচ্ছে? ক্ষুদ্র, খুবই কি ক্ষুদ্র। তাহলে এই যে সান্দ্র বল, সেটা কি সমানুপাতিক এদের বেগের পরিবর্তন বাই এদের মধ্যে ক্ষুদ্র দূরত্ব এর সঙ্গে। ঠিক আছে, এই টার্মটা তোমরা এখন কোনোভাবেই বুঝবে না, ঠিক আছে, কিন্তু এটা যা দেখে রাখো, দেখানোর জন্যই বলা, আর কিছু না।
এবং যে স্তরের ক্ষেত্রফল, মনে রাখবা তলের স্তরের ক্ষেত্রফল যত বাড়বে তো বেগের বাধার মানও কি তত বাড়বে। স্তরের ক্ষেত্রফল আমি বাড়াচ্ছি, অর্থাৎ আমার ছোট্ট এরিয়া জুড়ে যদি দুটি তলের স্তর থাকে, যত একে উপরে উপরে বাধা দিবে, আমার যদি বড় এরিয়া যদি তলের স্তর থাকে তাহলে বাধার পরিমাণটা কী হবে, আরও বাড়বে। তাই জন্য এই সান্দ্র বল এফটা এখানে কি সান্দ্র বল, বলকে সবসময় আমরা এফ দিয়ে প্রকাশ করি। এর একক কি নিউটন, আর সিজিএস একক কি ডাইন, ঠিক আছে। তাহলে এই সান্দ্র বল আবার সমানুপাতিক কার সঙ্গে, এই এ কি তলের ক্ষেত্রফলের সঙ্গে, তলের ক্ষেত্রফল, তাহলে সমানুপাতিক কার সঙ্গে, তলের ক্ষেত্রফলের সঙ্গে। তাহলে এই দুটোকে যখন আমরা সমানুপাতিক করব তাহলে একটা নতুন অজানা টার্ম আছে যেটাকে আমরা কি বলি সান্দ্রতাঙ্ক, ঠিক আছে। এই সান্দ্রতাঙ্ক টার্মটা বা ডেফিনেশনটা কি সেটা বলবো, এইটুকুনি তোমরা সান্দ্রতাঙ্ক টার্ম বা ডেফিনেশন সম্বন্ধেই জানবে, ঠিক আছে। তাহলে এই দুটো যখন সমানুপাতিক হচ্ছে তো সমানুপাতিকের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে সমানুপাতিক। এবং তলের ক্ষেত্রফলকে যদি আমি এ ধরে নিই, কেন ক্ষেত্রফল এ ধরছি, তাহলে এখানে আমি কি লিখতে পারি এ। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি, এফ সমানুপাতিক কি ডিভি ডিএক্স, খুবই সহজেই, ঠিক আছে। এবং এফ সমানুপাতিক এ, এখান থেকে বলা যায় এফ সমানুপাতিক, এটা ম্যাথামেটিক্স, ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে যদি সমান সমান করি তাহলে এফ সমান সমান লেখা যায় এটা ইন্টু এফ ডিভি ডিএক্স, যেখানে এই যে টার্ম এটাকে বলা হয় এটা, ঠিক আছে। এটাকে আমরা কি বলি সান্দ্রতাঙ্ক, কি বলি সান্দ্রতাঙ্ক। জিনিসটা খুবই কঠিন বা হার্ড হলো, তোমাদের অতটুকু পড়ার দরকার নেই, এক্সট্রা আলোচনা করলাম, যারা ইচ্ছুক তারা একটু এক্সট্রাভাবে বুঝবে। কিন্তু সান্দ্রতা কি, যখন তরলের দুই বা ততোধিক স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে একটা স্তর আর একটা স্তর গতির বিরুদ্ধে যে বাধা বল প্রযুক্ত করে সেটাই হচ্ছে সান্দ্র বল, ঠিক আছে। প্রবাহীর মধ্যে স্তরগুলোর ভিতর যদি আপেক্ষিক গতি থাকে তাহলে একটি স্তর অপর স্তরের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকেই আমরা সান্দ্র বল বলি। এটাও একটা বল, তাই সান্দ্র বলকেও আমরা এফ দ্বারা প্রকাশ করব। এর এসআই একক কি নিউটন, সিজিএস একক কি ডাইন, আরেকটা আছে এফপিএস, তার একক হচ্ছে পাউন্ডাল, ঠিক আছে। এফপিএস এর একক হচ্ছে পাউন্ডাল, ঠিক আছে। এগুলো বলের একক, যেহেতু সান্দ্রতাও বল তাই যা বলের একক হবে সান্দ্র বলের কি তাই একক। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, বাদ বাকিটা এর পরের দিন পড়াবো।